আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে ভিডিওটা কি নিয়ে করবো সেটা তো এতক্ষণে বুঝে গেছেন। ব্যানার এবং হেডলাইন দেখেছেন যে একজন দারোয়ান পুত্র সিদ্দিক নাজমুল ওরফে কালামাগুর 6 মাসের ভেতরে এমন কোন আলাউদ্দিনের চেরাগ পেয়ে গিয়েছিলেন যিনি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন। এই সেই নাজমুল যে কিনা আজকে 6 দিন 7 দিন যাবৎ আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন দিচ্ছে যে কাকে সেক্রেটারি বানানো যায়। উনি প্রতিদিন 6 থেকে 8 জন করে নাম দিচ্ছেন এবং তাদের মধ্যে কাকে আপনাদের পছন্দ সেটা আপনাদেরকে বলার জন্য বলছে। আর আমি আপনি সবাই ঝাঁপিয়ে পড়ে নাজমুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আমাদের চয়েসফুল নাম দিচ্ছি। কথা হচ্ছে যে ভাই, নাজমুলকে কে দায়িত্ব দিয়েছে? এই কালা মাগুর, এই শুয়োরটাকে দায়িত্বটা কে দিয়েছে? একে আওয়ামী লীগের কাণ্ডারি। আপনারা সকলেই জানেন যে সেন্ট্রাল কমিটির একজন সাধারণ সম্পাদক বা সেন্ট্রাল কমিটির সভাপতি যারা থাকে ছাত্রলীগের, তারা তাদের দায়িত্ব পালনের পরে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ অথবা আওয়ামী লীগের ভালো ভালো পদে চলে যায়। সে জায়গায় নাজমুল কোথাও যাইতে পারে নাই এবং সে তার সভাপতিত্বের পদের শেষ অংশ বাংলাদেশ থেকে পূরণ করতে না পেরে সে লন্ডন চলে এসেছিল। আসেন আগে একটু নাজমুলের নর্মাল একটু পরিচয়টুকু জানি। তো এই নাজমুল সিদ্দিকের জন্ম কিন্তু 1985 সালে জামালপুর জেলায় তার জন্ম। তারা 2 ভাই আর 1 বোনের সংসার। তার বাবা মানে নাজমুলের পিতা, উনি ছিলেন জামালপুরের খাদ্য গুদামের একজন নাইট শিফটের গার্ড, ক্লাস 8 পাস, 8ম শ্রেণী পাস অনলি, নাইট গার্ড ছিলেন। ছেলে জন্মগ্রহণ করেছেন। এরপরে নাজমুল সেখানে জামালপুর জেলা স্কুল থেকে মাধ্যমিক এবং পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয় জামালপুর আশেক মাহমুদ কলেজে। সেইখান থেকে তিনি পাশ করার পর 2003-04 বর্ষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ, যেটা এখন সবসময় বলি না আমরা যে এই যে শেখ হাসিনার অবদান, এই যে মাদ্রাসার ছাত্ররা এসা ভর্তি হয় ঢাকা ইউনিভার্সিটিতে, এই উর্দু বিভাগ মানে সেই ফেলটুস বিভাগেই ভর্তি হয়েছিলেন। ভর্তি হয়ে কালামাগুর তো ধান্দালবাজ, টোটাল ধান্দাবাজ। সেই ধান্দাবাজি কইরা সে যায় সূর্য সেন হলের মোটামুটি একটা পদ পদবিতে প্রভাবে আসেন। এরই মধ্যে ছাত্রলীগের কিছু নেতা, দুর্নীতিগ্রস্ত নেতাদের হাতে পড়েন। তাকে ইউজ করা হয় প্রথমে রমনা বটমূল বা রমনা পার্কের আশপাশের চাঁদাবাজির দায়িত্বে। সেই চাঁদাবাজি করতে করতে আস্তে গিয়ে ছাত্রলীগের বিভিন্ন পদ পদবিতে আসেন। আপনারা সবাই জানেন, সার্জিস, হাসনাত সবই তো ছাত্রলীগ ছিল, সেরকমই নাজমুল্লাহ ছিল। পদ পদবিতে আসেন, আসার পরপরই 6 মাসের মাথায় সর্বপ্রথম ওনার বাবার একজন নাইট গার্ড থেকে সরাসরি খাদ্য পরিদর্শকের জন্য মিনিমাম ডিগ্রি পাস সার্টিফিকেট লাগে, সেটারও দরকার নেই। নাজমুলের বাপ থেকে কোথা থেকে খাদ্য পরিদর্শক থেকে সরাসরি চলে যায়। কোথায়? খাদ্য পরিদর্শকের চলে যায়। নাজমুল সাহেব ঢাকা শহরে থাকেন। ঢাকা শহরে বিশাল বাড়ি, সেই বাড়ি ভাড়া হচ্ছে যে 50,000 টাকা। তিনি যে বাড়িতে থাকতেন ছাত্রলীগ করা অবস্থায়, তিনি যে বাড়িতে থাকতেন সে বাড়ির ভাড়া হচ্ছে 50,000 টাকা এবং উনি সেখানে কাটাইতে থাকেন। কিন্তু মূলত আসলে নাজমুলের অর্থনৈতিক দুর্নীতির যে সমস্যা শুরু হয় সেটা হচ্ছে যে নাজমুল এরপরে বাংলাদেশ এটা ফার্মার্স ব্যাংকের পরিচালক হওয়ার জন্য 2011 সালে এই বেটা 27তম 2011 সালে নাজমুল কিন্তু 27তম কাউন্সিলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়। আর ঠিক এর 1 বছর পরেই ফার্মার্স ব্যাংকের উদ্যোক্তা হিসাবে, 1 বছরের মাথায় ফার্মার্স ব্যাংকের উদ্যোক্তা হয়ে যান। ফার্মার্স ব্যাংকের উদ্যোক্তা হওয়ার জন্য 10 লক্ষ শেয়ার কিনেন। এক একটা শেয়ারের দাম 10 টাকা করে, ফেস ভ্যালু। 10 লক্ষ শেয়ার মানে যে 1 কোটি টাকা। কোথায় পেলেন? একজন নাইট গার্ডের পুত্র। কি এমন করলেন? ওই যে আপনার এই সার্জিস এরা তো কইছে যে এরা বই লেখছে, কেউ নন মেট্রিক, সে বই লেখছে, কেউ টক শোতে যায়, এটাও সেই রকম 1 কোটি টাকা জোগাড় হয়।
এই অবস্থায় উনি আবার প্রেমে পড়ে যান আরেক মেয়ের। সেই মেয়ের সাথে লটর পটর, সেই মেয়েকে ঢাকা গুলশান একে শেষ পর্যন্ত দুইটি ফ্ল্যাট কিনে দিতে বাধ্য হন। এই নাজমুল শুধু ফার্মার্স ব্যাংকের না, এই নাজমুল তার চাচা, তার ভাইদেরকে বিভিন্ন ব্যবসা ধরাইয়া দেন, বিভিন্ন ব্যবসা। এবং সে দুর্নীতি তার এমন মাত্রায় পৌঁছেছিল যেটা আমাদের প্রধানমন্ত্রী কান পর্যন্ত ছিল। এবং সে থাইল্যান্ড, ওই সময় থেকে থাইল্যান্ড এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে, মানে টাকা হুন্ডির মাধ্যমে নিয়ে যেত আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। তার বিরুদ্ধে প্রচুর নিউজ হয়েছে, মানব জমিন থেকে, ইত্তেফাক থেকে শুরু করে আপনার ওই যে এই আঞ্চলিক পত্রিকা, হেন কোনো পত্রিকা নাই যেই পত্রিকায় এই নাজমুলরে নিয়ে নিউজ হয়নি। সমস্ত নিউজগুলো এখনো খুঁজতে পাবেন 2015 সাল থেকে 23 সাল পর্যন্ত সিরিজ নিউজ হয়েছে এই বেটার উপর। এই বেটা এরপরে ওখানকার এই চাঁদাবাজি মাদাবাজি করে তার অনেক সহায় সম্পত্তি, যে বিল্ডিং, তার যে বিশেষ বিশেষ বিল্ডিং, নাজমুল প্লাজা, নাজমুল অমুক, এগুলো আমি আপনাদেরকে ছবিতে দেখাচ্ছি, আপনারা ছবি দেখেন, আমার ছবিগুলো দেখেন, এগুলোতে আপনারা বুঝেন তার সম্পদ। ময়মনসিংহ জেলায় তিনি 500 বিঘা জমির মালিক। নাজমুল কোত্থেকে এত পয়সা? তিনি এখন ব্রিটেন থাকেন, ব্রিটেনে উনি এসেছেন আপনার বিজনেস ভিসায়, যে বিজনেস ভিসা নিতে 2 লাখ পাউন্ড, 2 লাখ পাউন্ড জমা দিয়ে বিজনেস ভিসা নিতে হয়। এখন 1 পাউন্ড যদি এই মুহূর্তে 167 টাকা চলে, ওই সময় যখন নাজমুল ছিলেন তখন ছিল 150 টাকা করে পার পাউন্ড। তা হইল আপনার প্রায় 3 কোটি টাকা। টাকার অভাব নাই আমার কাছে, এইটা দিয়ে এসেছেন। এরপরে উনি এই মুহূর্তে উনি থাইল্যান্ডে 33টি কটেজের মালিক। যদি থাইল্যান্ডে যান, পাতায়া বিচের কাছে 33টি কটেজের মালিক। ওই কটেজগুলোতে চামড়ার ব্যবসা হয়, পয়সা দেখেন। এই নাজমুল সাহেব এইখানে লন্ডনে বেতানাল গ্রিন নামে একটা জায়গা আছে, সেখানে ওনার বিশাল অফিস, রেঞ্জ রোভার গাড়ি চালান। ওকে, গাড়ি এখানে যে কেউ চালাইতে পারে। দুইটা বাড়ির মালিক, একটা সেন্ট্রাল লন্ডনে, একটা অন্য জায়গায়। সেন্ট্রাল লন্ডনের বাড়িটা আবার ফ্রিহোল্ড মানে বুঝেন? ফ্রিহোল্ড মানে হচ্ছে যেটাতে আর কোনো দেনা নাই ব্যাংকের কাছে। 4 বছরের মাথায় উনি ফ্রিহোল্ড করে নিয়েছেন। সেই 4 বছর কখন? 2020-এর আগেই তিনি ফ্রিহোল্ড করেছেন। 2018 সালে না আপনার জননেত্রী শেখ হাসিনা যখন ইংল্যান্ডে এসেছিলেন, তখন ইংল্যান্ড আওয়ামী লীগের একটা মিটিংয়ে নাজমুল বক্তৃতা দিতে আসছে, তখন নেত্রী রাগ হয়ে গিয়েছিলেন, সে সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং সবচেয়ে মজার বিষয়কে জানেন, এই যে ইংল্যান্ডের রানী এলিজাবেথ যখন মারা গেলেন, তখন মারা যাওয়ার পরে সেখানে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি এসেছিলেন, যে হোটেলে ছিলেন, সেই হোটেলের সিকিউরিটির যে দায়িত্বটা ছিল সেটা আমরা যে কোম্পানির মাধ্যমে ইমিগ্রেশনে কাজ করি সেই কোম্পানির কাছে পড়েছিল। এবং আমার ওই সময় ছুটি থাকার কারণে আমাকে রিকোয়েস্ট করেছে, আমি সেই হোটেলে আমি সিকিউরিটির দায়িত্বেই ছিলাম। শুধু আমি না, এরকম প্রায় আমরা 70 জনের মতো ছিল। এটা স্পেশাল একটা সিকিউরিটি ফোর্স, যেটা আপনার এখানে কোনো হোটেলে কিন্তু 1জন বা 2জন সিকিউরিটি থাকে, কিন্তু এরকম যখন রাষ্ট্রপ্রধানরা আসে তখন বিশাল একটা সিকিউরিটির ব্যবস্থা করা হয়, এটার জন্য নেওয়া হয়। সেইখানে নাজমুল প্রায় 4.5 ঘন্টা দাঁড়িয়েছিল, তাকে ঢুকতে দেওয়া হয় নাই। এইটা আমাদেরকে আপার সাথে যারা ছিল তারাই বলে দিয়েছিল, আপার নির্দেশ ছিল যে নাজমুল যাতে ঢুকতে না পারে হোটেলে, ঢুকতে দেওয়া হয়নি। সেই নাজমুল, এই নাজমুল এখানে পরে এক মহিলা বিয়ে করছে, আরেক বাচ্চা। আচ্ছা ভাই, ওগুলো তার ব্যক্তিগত আর কোনো সমস্যা নাই। 1000 কোটি টাকা দুর্নীতি করা নাজমুল আজকে আসছে আওয়ামী লীগের কে সেক্রেটারি হবে একটা জরিপ করতে, আর আপনি আমরা সবাই সেই জরিপে হই হই রই রই বরকনে এলোই এই করছি। আপনারা যদি চান নাজমুলের এইখানে যেসব ব্যবসা বাণিজ্য আছে, কোন লিস্টে আছে, কিভাবে আছে, সব আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো ডকুমেন্টেশন সহ। আমি আমার এই যখন কথা বলছি আপনাদের সাথে, পেছনে যে পেজগুলো ঘুরছে এগুলো সব নাজমুলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুর্নীতির কথাবার্তাগুলো। এই পত্রিকাগুলো আপনার এখনো, যে আপনার শুধুমাত্র গুগলে লিখুন কে এই নাজমুল, এতটুকু দিয়ে সার্চ দেন, সমস্ত পত্রিকার নিউজগুলা আইসা যাবে। এই নাজমুল 2024 সালেই বলছিল আওয়ামী লীগ নেতা নেত্রীরা এবং শেখ হাসিনা মাপ চাইতে হবে। তার এখন মূল অস্ত্র কি জানেন? তার মূল অস্ত্র, তারা কেউ কিছু বললে তারা এসে গালাগালি করা। আজকে আমার এই ভিডিও দেওয়ার পরে এমন হবে যে সে এই ভিডিওর তার পট বাহিনী লাগাই দিবে ধরার জন্য।
কথা হচ্ছে যে 33টা কটেজের মালিক কিভাবে হলে নাজমুল? থাইল্যান্ডে তোমার আব্বার দিনের সম্পত্তি ছিল। নাজমুল, তুমি 3 কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের ভিসা করতে গিয়ে তুমি তো একদম মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত না, একদম গরিব ঘরের সন্তান। তোমার বাবা দারোয়ান ছিল, দারোয়ানের পুত্র, তুমি দারোয়ানের পুত্র। তুমি রমনা পার্কের ওখান থেকে কত হাজার কোটি টাকার চুরিং মাইটিং করছো। তোমার আমলে কত হাজার শিবির কর্মী ঢুকাইছো। কেন তোমাকে নেত্রী কোথাও রাখে নাই? কেন তুমি তোমার কমিটির পদ বাণিজ্য করার কারণে তুমি তোমার টার্ম শেষ করার আগে তোমার ইংল্যান্ড ভাইগে আসতে হয়েছে। এখনো কালামাগুর তুমি বক্তৃতা দাও। আর তোমারে যারা এখন সাপোর্ট করে, যারা বলে যেসব শুয়োরগুলো বলে যে তোমার পেজ ফলো দিতে, তোমার অমুক ফলো দিতে, সেই শুয়োরগুলোকে কত টাকা দিয়ে রেখেছ? এদের প্রতি নজর দেন আপনারা। এই কালামাগুরের ফিরিস্তি এখন যা বললাম এইরকম যদি আমি বলতে চাই তো 4 ঘন্টা তো শেষ হবে না, কালামাগুরের শেষ হবে না। ওই যে বললাম বান্ধবী, কালামাগুরের ঢাকা শহরের সেই বান্ধবী যাকে গুলশান একে 2-2টা ফ্ল্যাট কিনে দিয়েছে, প্রয়োজনে তার ভিডিও বার্তা সহ আইনা দিব, তাকে সহ আইনা লাইভ করাই দিব আপনাদের সামনে। যদি নাজমুল চ্যালেঞ্জ করে আমার সাথে, যে নাজমুল আমার সাথে ডিবেটে আসবে, আসুক নাজমুল, বলবো। আর নাজমুলের বিরুদ্ধে দুদক, দুর্নীতি দমন সংস্থাতে মামলা হয়েছিল 2019 সালে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তার বিরুদ্ধে যত নিউজ হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে, সে যদি সত্যি হইতো, আপনি সেই নিউজগুলোর জন্য হাজার কোটি টাকার মামলা করেন নাই কেন? কেন ওত পেতে এইখানে বসেছিলেন? কেন আপনাকে নেত্রীর মিটিংয়ে বক্তৃতা দেওয়ার জন্য দেওয়া হয়নি? নেত্রী নিজে ওইটা খেপে গেছিল। সেদিন যারা ছিল ওই মিটিংয়ে অনেকেই জানে, জিজ্ঞেস করেন, যদি কেউ না জানে ভিডিওগুলো আমি দিয়ে দিতে পারবো আপনাদেরকে। সেই নাজমুল এখন আসছে আওয়ামী লীগের কাণ্ডারি হইতে। তিনি অনেক কিছু বুঝান। নেত্রী আপনি যদি ডাকেন আমি এখনই যাব না। নেত্রী বারবার বলেছে তুই যাস না কেন? নাজমুলের ওইটা যারা চুষতে থাকেন তাদের বলি যে নাজমুল্লার পাল্লায় পড়েন না। এ নাজমুল না, এরকম আরো 10-12 জন আছে, প্রত্যেককে নিয়েই একটা করে ভিডিও করব। ইরানের খার্গ দ্বীপ দখল করে নেয়ার কথা আজকাল খুব বলছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের সৌজন্যে খার্গ দ্বীপও এখন আমাদের সবার কাছে এটা একটা শোনা জায়গা হয়ে গেছে, একটা জায়গা যার নাম আমরা শুনতে পাচ্ছি। একেবারে সাম্প্রতিকতম হুমকিতে ট্রাম্প 7 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য। না খুললে তিনি আরো ভয়ঙ্করভাবে আক্রমণ করবেন ইরানকে, সৈন্য নামিয়ে দখল করে নেবেন হরমুজ নয় খার্গ দ্বীপকে। এই খার্গ দ্বীপের কেন এত গুরুত্ব? একটা তো মাত্র দ্বীপ। আমেরিকার পক্ষে এই একটি দ্বীপ অধিকার করা কি এতই কঠিন? আর বিশেষজ্ঞরাই বা কেন বলছেন যে খার্গ দ্বীপ দখলের চেষ্টা হলে বিশ্বযুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে? এই সব কিছু নিয়ে এখনকার প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংকট নিয়ে আমরা যখন কথা বলি তখন সাধারণত আমাদের চোখ থাকে হরমুজ প্রণালী, তেহরান, তেল আবিব, তেল ক্ষেত্র, মিসাইল ঘাঁটি বা বড় বড় শহরের দিকে। কিন্তু সারা বিশ্বের নজর এখন একটি ছোট্ট দ্বীপের ওপর, নাম খার্গ দ্বীপ, যেটি আয়তনে ছোট কিন্তু গুরুত্বে বিশাল। এই দ্বীপের নাম একটু আগেই বললাম, অনেকেই আগে শোনেননি, আমি নিজেও শুনিনি। কিন্তু বাস্তবতা হলো ইরানের অর্থনীতি, তেল রপ্তানি এবং আন্তর্জাতিক চাপ মোকাবিলার ক্ষমতার বড় অংশ এই একটি দ্বীপের উপর দাঁড়িয়ে আছে। ভাবুন তো, একটি রাষ্ট্রের মোট তেল রপ্তানির প্রায় 90-94% যদি একটি জায়গা দিয়ে বের হয়, তাহলে সেই জায়গাটিকে কেবল একটি বন্দর বলা যায় না, সেটা হয়ে ওঠে সেই রাষ্ট্রের শ্বাসনালী কিংবা জুগুলার ভেন, মূল ধমনী। আর খার্গ ইরানের জন্য ঠিক সেটাই। খার্গ দ্বীপ ইরানের উপকূল থেকে প্রায় 30 কিলোমিটার দূরে পারস্য উপসাগরের মধ্যে উত্তরাংশে অবস্থিত
একটি ছোট্ট দ্বীপ। 20 থেকে 25 বর্গ কিলোমিটার এর আয়তন, চারদিকে সমুদ্র। হরমুজ প্রণালী থেকে এটি অনেকটি দূরে, প্রায় 500 কিলোমিটার দূরে অবস্থিত। এই অবস্থানের কারণে এটি একদিকে তুলনামূলকভাবে বিচ্ছিন্ন, অন্যদিকে অত্যন্ত কার্যকর একটি এক্সপোর্ট হাব, মানে রপ্তানি কেন্দ্র। এখানে তেলের খনি নেই, তেল উত্তোলন হয় না, তবে ইরানের সব দিক থেকে তেল নিয়ে এসে এখানে জমা করা হয়। তেল আসে ইরানের ভেতর ও অফশোর ফিল্ড থেকে, পাইপলাইন এবং টার্মিনাল ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে এসে পৌঁছয়। তারপর খার্গ থেকে সেই তেল বিশ্ব বাজারে রওনা দেয়। অর্থাৎ খার্গ হচ্ছে কালেকশন পয়েন্ট, স্টোরেজ পয়েন্ট, লোডিং পয়েন্ট এবং এক্সপোর্ট পয়েন্ট, সবগুলো একসঙ্গে। এখন প্রশ্ন হলো, কেন খার্গ এত গুরুত্বপূর্ণ? প্রথম কারণ কনসেন্ট্রেশন। ইরানের এক্সপোর্ট সিস্টেম ভয়ঙ্করভাবে কেন্দ্রীভূত হয়ে গেছে এই একটি মাত্র দ্বীপের ওপর। কেপলারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী গত 12 মাসে ইরানের ক্রুড তেল এক্সপোর্টের প্রায় 94% এই খার্গ থেকে গেছে। ক্রুড তেল মানে কাঁচা তেল, শোধন হওয়ার আগের যে খনিজ থেকে তোলা যে তেল, সেইটা। দ্বিতীয় কারণ ক্যাপাসিটি। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে খার্গে স্টোরেজ ক্যাপাসিটি বিপুল, লোডিং ক্যাপাসিটি খুব বড়, এবং এখানে একসঙ্গে একাধিক সুপার ট্যাঙ্কার মানে বিশাল সাইজের সব তৈলবাহী জাহাজ, যেটা অনেক জলের মধ্যে অনেকটা যার অংশ থাকে, সেটা এখানে লোড করা সম্ভব। অর্থাৎ শুধু তেল জমা রাখাই নয়, দ্রুত সেখান থেকে এবং নিরাপদে পাঠানোটাও সম্ভব। তৃতীয় কারণ জিওগ্রাফি। খার্গের চারপাশের জল যথেষ্ট গভীর, তাই বড় বড় ক্রুড ক্যারিয়ার সেখানে নিরাপদে ভিড়তে পারে। এটাই এই দ্বীপকে অন্য সাধারণ টার্মিনাল থেকে আলাদা করে দিয়েছে। আর চতুর্থ কারণ হচ্ছে লিভারেজ। কেউ যদি খার্গে আঘাত করতে পারে, তাহলে সে সরাসরি ইরানের অর্থনীতির কেন্দ্রীয় স্নায়ুটাই কেটে দিতে পারবে। সেই কারণে এই দ্বীপকে ঘিরে সামরিক আলোচনাও এত তীব্র। এখন আসি সবচেয়ে বড় যে আলোচিত প্রশ্ন, সেইটিতে। ইরান কি সত্যি খার্গকে বিশাল সুরক্ষা বলয়ের মধ্যে রেখেছে? সাধারণ মানুষের মধ্যে এই ধারণা খুবই শক্তিশালী, এবং খার্গের যা গুরুত্ব সেটা দেখলে এই ধারণা পুরোপুরি অযৌক্তিকও নয়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। ওপেন মিডিয়ার খোলা সূত্রে আমরা খার্গের পুরো প্রতিরক্ষা বিন্যাসের কোনো নির্ভুল পরিচয় পাই না। কোথায় কতগুলো এয়ার ডিফেন্স ব্যাটারি রাখা আছে, কোথায় মিসাইল সাইট, কোথায় হার্ডেন্ড বাংকার, ভীষণভাবে তৈরি বাংকার, কত সেনা মোতায়েন আছে এই দ্বীপের রক্ষায়, এসব নিয়ে নির্ভরযোগ্য এবং পূর্ণাঙ্গ তথ্য নেই। তাই সোজা ভাষায় বললে খুব বড় নিরাপত্তা আছে, এই কথাটি সত্য, কারণ দ্বীপটির মূল্য এত বেশি যে ইরান এটিকে যা তা করে অবহেলা করে রাখতে পারে না। কিন্তু ঠিক কি নিরাপত্তা আছে, এই ব্যাপারটা শতভাগ নিশ্চিত ভঙ্গিতে বলা যায় না, আর সেটা কেউ যদি বলে সেটা বাড়িয়ে বলা হবে। ইরান এর অনেক সুরক্ষা সিস্টেম গোপন রেখে দিয়েছে। এখন প্রশ্ন, যুক্তরাষ্ট্রের পক্ষে কি এই দ্বীপ দখল করা খুব সহজ? এখানে উত্তরটি 3টে ভাগে দিতে হবে। প্রথমত, স্ট্রাইক করা মানে আঘাত করা, আর সিজ করা মানে দখল রাখা। সিজ করা, দখল করা এক জিনিস নয়। মানে দখল করা, আঘাত করলেই যে দখল করতে পারবে সেটা নয়। আবার দখল করা আর দখল রাখা এটাও এক জিনিস নয়। একটি মিসাইল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক বা স্ট্যান্ড অফ অ্যাটাক দিয়ে টার্মিনাল,
স্টোরেজ ট্যাঙ্ক, জেটি, লোডিং ফ্যাসিলিটি এগুলো ক্ষতিগ্রস্ত করা এক ধরনের অপারেশন। কিন্তু দ্বীপ পুরোপুরি অধিকার করা মানে সেখানে নেমে সেটি দখল করা, প্রতিরক্ষা দখল রাখার ব্যবস্থা করা, সাপ্লাই চালানো, প্রতিপক্ষের পাল্টা আক্রমণ ঠেকানো এবং সমুদ্রপথ এবং আকাশপথকে নিয়ন্ত্রণ করা এগুলো কি আমেরিকার পক্ষে এতই সম্ভব এই খার্গ দ্বীপে? দ্বিতীয়ত, মিলিটারি ফিজিবিলিটি আছে মানে পলিটিক্যাল ফিজিবিলিটি আছে এমন নয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, সামরিক ভূগোল বিশেষজ্ঞ ফ্রান্সিস গ্যালগানোর মতে খার্গ দ্বীপ মূল ভূখণ্ডের তুলনায় আলাদা টার্গেট হওয়ায় কিছু দিক থেকে টার্গেটের সুবিধাজনক মনে হতে পারে। কিন্তু তিনি আবার বলেছেন সেখানে ট্রুপস নামানো মানে এক বিশাল ঝুঁকি, বিগ ওয়ার এসকেলেশন, যুদ্ধের বিস্তৃত হওয়া। তৃতীয়ত, ওই যেটা বললাম অকুপেশন বা দখল মানে কাউন্টার অ্যাটাক বা পাল্টা আঘাতের দরজা খুলে যাওয়া। ইরান যদি দেখে তার অয়েল লাইফলাইন কেটে ফেলা হচ্ছে, যেটা তার রাষ্ট্রেরও লাইফলাইন, তাহলে তারা শুধু খার্গ ঘিরেই প্রতিক্রিয়া দেখাবে না, ব্রোডার গালফ থিয়েটারে সমস্ত গালফকে রাষ্ট্রগুলোর উপরেও প্রতিশোধমূলক পদক্ষেপের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। এখানেই গোটা বিষয়টি ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ খার্গে আঘাত মানে শুধু ইরান ভার্সাস ইউএস নয়, এর সঙ্গে জড়িয়ে যাবে গ্লোবাল অয়েল মার্কেট। যদি দৈনিক 15 লক্ষ থেকে 17 লক্ষ ব্যারেল ক্রুড অয়েল বাজার থেকে হঠাৎ হারিয়ে যায়, যেটা এই খার্গ থেকে রপ্তানি হয়, তাহলে তেলের দাম বাড়বেই, শিপিং ইন্স্যুরেন্স বাড়বে, ট্যাঙ্কার মুভমেন্ট আরো ঝুঁকির হবে এবং এশিয়ার বড় ইম্পোর্ট ডিপেন্ডেন্ট মানে আমদানি নির্ভর যে দেশগুলো আছে তাদের অর্থনৈতিক চাপে পড়বে ভয়ঙ্করভাবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মনস্তাত্ত্বিক প্রভাব। খার্গ যদি নিরাপদ না থাকে তাহলে উপসাগরের অন্য এনার্জি ইনফ্রাস্ট্রাকচারগুলো সেগুলো ঝুঁকিতে পড়ে যাবে, কারণ ইরান তো সহজে ছাড়বে না এবং ছাড়ছেও না। অর্থাৎ একটি দ্বীপে হামলা গোটা অঞ্চলের অর্থনৈতিক নিরাপত্তা বোধ নড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই কারণেই কিছু বিশেষজ্ঞ, কিছু ভাষ্যকার, কিছু সংবাদ মাধ্যম বিশ্বযুদ্ধ শব্দটি ব্যবহার করছেন, বলছেন খার্গ আক্রান্ত হলে বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। তবে আমাদের ঠান্ডা মাথায় বুঝতে হবে, প্রত্যেক বড় যুদ্ধই বিশ্বযুদ্ধ নয়, কিন্তু বড় শক্তিগুলো তেলের বাজার, উপসাগরীয় সমুদ্রপথ এবং বহু দেশের কৌশলগত স্বার্থ এক জায়গায় এসে ধাক্কা খেলে তা দ্রুত আন্তর্জাতিক সংকটে রূপ নেবেই। সুতরাং সবচেয়ে সঠিকভাবে বলা যায়, খার্গ দ্বীপে হামলা বা দখলের চেষ্টা বিশ্বযুদ্ধের নিশ্চিত সূত্র নয়। এটি যেমন ঠিক, তেমনি এটি এমন এক এসকেলেশন ট্রিগার, মানে এটা এসকেলেশন করবার ট্রিগার, যেখান থেকে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ, বিশ্ববাজারে জ্বালানি ধাক্কা এবং বহু দেশের জড়িয়ে পড়া কোনোটাই অসম্ভব নয়, খুবই সম্ভব। একটি সহজ উদাহরণ দিই, মানব দেহে হৃৎপিণ্ডে আঘাত করলে পুরো শরীর যেমন কেঁপে ওঠে, খার্গ দ্বীপ ইরানের জন্য ঠিক তেমন। এটি ইরানের তেল অর্থনীতির হার্টবিট। তাই খার্গে সামরিক অভিযান শুধু একটি টার্গেট স্ট্রাইক নয়, এটি ইরানের রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে আঘাত। আর এখানেই যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিধা আছে। একদিকে খার্গে কন্ট্রোল বা সিভিয়ার ডিসরাপশন করতে পারলে ইরানের ওপর বিশাল চাপ তৈরি হবে, অন্যদিকে এই পদক্ষেপই সংঘাতকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখান থেকে আর সহজে পিছু হটা যাবে না। সব মিলিয়ে খার্গ দ্বীপকে বুঝতে হলে এটিকে মানচিত্রের একটি ছোট্ট বিন্দু হিসেবে দেখলে হবে না। এটি হলো তেল, সামরিক কৌশল, সমুদ্রপথ, রাষ্ট্রীয় আয়
আন্তর্জাতিক বাজার এবং যুদ্ধ মনস্তত্ত্ব সব কিছুর মিলিত কেন্দ্র। এই কারণেই খার্গ নিয়ে যত আলোচনা, তার পেছনে আতঙ্কও আছে, যুক্তিও আছে, তার পেছনে কারণও আছে, সুযোগও আছে, আবার ভয়ঙ্কর দুর্যোগও আছে। শেষ কথা হচ্ছে, খার্গ দ্বীপ ইরানের জন্য শুধু গুরুত্বপূর্ণ নয়, অপরিহার্য। এটিকে আঘাত করা মানে ইরানের প্রাণ শিরা কেটে দেয়া, কিন্তু এটিকে দখল করতে যাওয়া মানে শুধু সামরিক অভিযান নয়, বরং এক বিপজ্জনক আন্তর্জাতিক জুয়া খেলা। বিশ্ব শক্তিরা, রাশিয়া, চীন, ভারত, এরা কেউ চুপচাপ বসে এটা দেখবে না। তাই যারা বলছেন এটা খুব সহজ আমেরিকার জন্য, তারা বাস্তবের জটিলতা দেখছেন না। আর যারা বলছেন এখান থেকেই বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, তাদের কথাও একটু সতর্ক হয়ে শুনতে হবে। সত্যিটা মাঝখানে। খার্গ দ্বীপ হলো এমন এক স্পর্শকাতর কেন্দ্র, যাকে ঘিরে ভুল পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা পৃথিবী কেঁপে উঠতে পারে। বিশ্বযুদ্ধের সম্ভাবনাও নস্যাৎ করে দেয়া যায় না। দর্শক, আপনার কেমন লাগলো আমাদের আজকের এই আলোচনা? কমেন্ট করে জানান। সেই সঙ্গে এ ধরনের জটিল ভূ রাজনৈতিক আলোচনা পেতে সাবস্ক্রাইব করুন।